আমাদের চেক আউট পর্ব শেষ করেই আমরা এয়ারপোর্টে বাইরে এসেই মাত্র 50 টাকা দিয়ে এই গাড়িটা বুক করলাম। এখানে বড় বড় দুইটা বেড সহ এসি এবং সিমসাম গোছানো, খুব বেশি হাই কোয়ালিটি বলবো না। আমাদের এই হোটেলটার খরচ পড়লো 1700 রুপি পার নাইট। এখানে সেলুলার জেলের তৎকালীন বন্দি কয়েদিদের ব্যবহৃত কিছু কাপড় এবং এটা হচ্ছে আন্দামানের সেই কুখ্যাত ফাঁসির মঞ্চ, যেখানে একসাথে 3 জন বন্দীকে ফাঁসিতে ঝোলানো হতো। যে বন্দীদেরকে মারা হচ্ছে এবং যাদের দিয়ে মারা হচ্ছে উভয়ে এখানকার বন্দী ছিল। এটা হচ্ছে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রোল পলিসি। হোটেলের চেক আউট শেষ করে আমরা বের হচ্ছি। এখন ঘড়িতে বাজে 5টা 29। আমরা এখন কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব, সেজন্য আমরা হোটেল চেক আউট করে একটা অলরেডি ক্যাব নিয়েছি, যেখান থেকে আমরা কলকাতা এয়ারপোর্টে যাব। সেখান থেকে স্পাইস জেটে এয়ারে আমরা যাব কলকাতা টু পোর্ট ব্লেয়ার। আমাদের স্পাইস জেটে আজকের ফ্লাইট আছে 7টা 5 মিনিটে। যদিও আজকে লেট হয়ে গেছে, আমরা রাত্রে ছিলাম হোটেল নীলমে। এখন চেক আউট করে আমরা বের হচ্ছি, ক্যাবে উঠছি। খুব সকালে আমরা মার্কেজ স্ট্রিট থেকে কলকাতার শান্তর সড়ক ধরে ছুটে চলেছি এয়ারপোর্টের দিকে। এরই মাঝে আমরা হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠল যশোর রোড, যেটা অ্যাকচুয়ালি কলকাতা থেকে যশোর বেনাপোলের সাথে সংযোগ সড়ক। দেখতে দেখতে আমরা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার এরিয়ায় প্রবেশ করলাম। সেখান থেকে হালকা চেক আউট শেষ করে আমরা বিমানবন্দরের মেন পার্টে চলে গেলাম। এটা আসলে অভ্যন্তরীণ ফ্লাইট যেখান থেকে পরিচালনা করা হয়, আমরা সেই এরিয়াতে যাচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে পৌঁছানোর সাথে সাথে আমরা এখানে প্রথম চেক আউটের সম্মুখীন হলাম, যেখানে একটা ডিজিটাল ভেন্ডর মেশিনের সামনে দাঁড়িয়ে এলেই আমাদের ফেস স্ক্যান করে আমাদের টিকিট কনফার্মেশন করবে, এবং আমাদের টিকিট যদি করা থাকে তো এখান থেকে একটা কিউআর কোড সহ টোকেন দিবে। যে টোকেনটা নিয়ে আমাদেরকে পরবর্তীতে আবার সেকেন্ড স্টেপে সিকিউরিটি চেকের কাছে যেতে হবে। সেখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে দেন আমাদের এয়ারপোর্টে প্রবেশ করতে হয়। এগুলো সবই আসলে সিকিউরিটি পারপাস। অটো ভেন্ডর মেশিন থেকে আমাদের পাওয়া টোকেনটা নিয়ে আমরা সিকিউরিটি চেকে গেলাম, এবং সেখানে গিয়ে আমার পাসপোর্টের সাথে আমার টিকিট মিলিয়ে প্রবেশ করার অনুমতি মিলল। সকল অনুমতি সাপেক্ষ এবার আমাদের সেই কিউআর কোড সহ এখানে একটা স্ক্যান মেশিনের সামনে আসতে হবে। স্ক্যান মেশিনে কিউআর কোড স্ক্যান করে লাস্ট স্টেপের ভেরিফিকেশন কমপ্লিট করবে। এখানে আমার একটু বিভ্রান্তি হয়েছিল যে আমার প্রথম মেশিনে আমার কিউআর কোডটা স্ক্যান করতে পারে নাই। সেখান থেকে পুনরায় সেকেন্ড আরেকটা মেশিনে যাওয়া হয়, সেখানে স্ক্যান করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রেজাল্ট অলমোস্ট সেম আসে। এখানেও আমাকে হতাশ করে দিয়ে ভেরিফাই কমপ্লিট হয় না। পরবর্তীতে ম্যানুয়ালি চেক করে আমাকে ভিতরে যাওয়ার অনুমতি প্রদান করে। অবশেষে সকল প্রকার ভেরিফিকেশন শেষ করে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। যা চকচকে একটা পরিবেশ। আসলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো এরকমই হয়। তারপরেও সকালবেলা করে সাধারণত ফ্লাই খুব কমই থাকে। ম্যাক্সিমাম ফ্লাই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা মাঝরাত পর্যন্ত থাকে, যে কারণে এয়ারপোর্টটা অনেকটা ফাঁকাই ছিল। আমি এখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের বোর্ডিং পাস এরিয়াতে যাই। সেখানে স্পাইস জেটের বোর্ডিং পাস এরিয়াতে গিয়ে আমার বোর্ডিং পাসটা কমপ্লিট করি। যেহেতু এখানে আসলে খুব ফাঁকা পরিবেশ ছিল, তাই খুব শর্ট টাইমের ভিতরে আমাদের বোর্ডিং পাস কমপ্লিট করা সম্ভব হয়। এখানে বলে রাখা ভালো, আমরা আসলে আসতে একটু বেশি লেট করে ফেলেছি। যদিও ভোরে ওঠার কথা ছিল, কিন্তু উঠতে দেরি হয়ে যাওয়ার কারণে আমাদের আসতে দেরি হয়েছে, যে কারণে আমরা একটা বিপত্তিতে পড়ি। বিপত্তিটা আমি একটু পরে আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। বন্ধুরা, ততক্ষণে সকলের নিকট অনুরোধ থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে আমাদের ভ্রমণকে আরও উৎসাহিত করুন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওর সাথেই থাকুন।
এখানে এয়ারপোর্টের ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এয়ারটা অলরেডি হ্যাঙ্গারে দেওয়া হয়েছে স্পাইসজেট। আমরা কিছুক্ষণের ভিতরেই আমরা এয়ারে যাব ইনশাআল্লাহ, আমরা তারই প্রস্তুতি নিচ্ছি। সেকেন্ড টাইম বোর্ডিং পাস শেষ করে আমরা অলরেডি হ্যাঙ্গার লাইন ধরে যাচ্ছি আমাদের এয়ারের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্লাইট ইতিমধ্যেই হ্যাঙ্গারে আছে, সাথে ডানে আছে এয়ার ইন্ডিগো, বাম পাশে স্পাইসজেটের ওপাশে আরও একটা স্পাইসজেট। এগুলো ম্যাক্সিমামই অভ্যন্তরীণ ফ্লাইট। তো আমরা এখন যাই আমাদের এয়ারের উদ্দেশ্যে, ভিতরে গিয়ে আবারও কথা হবে। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের বিমানের গেটে। আমাদের টিকিট চেক করিয়ে আমরা প্রবেশ করছি আমাদের বিমানে। সেখানে দেখতে পাচ্ছি এয়ার হোস্টেসরা প্রস্তুতি নিচ্ছে তাদের সেবার জন্য। সিট দেখে আসলে হতাশ হওয়ার মতো, কিন্তু এগুলো বিশ্বাস করতে আসলে কষ্ট হয় যে এগুলো কোনো এয়ারের সিট। তারপরেও কিছু করার নাই, অভ্যন্তরীণ এয়ার এরকমই আছে। আর বলেছিলাম প্রথমে যে আমরা একটা সমস্যায় পড়েছিলাম লেটে আসার জন্য, সেটা হচ্ছে আমাদের সিট পড়ে যায় জাপান সিট। দ্যাট মিন্স একেবারে লাস্টের সিটে আমরা বসতে হয়, কেননা আমরা এখানে বোর্ডিং পাসে খুব লেট করে এসেছিলাম। তখনই গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আমাদের জেট রানওয়ের দিকে ছুটে চলল এবং ডানা মেলল আকাশে, যেখানে নিচে রয়ে গেল পরিচিত কলকাতা শহর আর সামনে শুধু অজানা বিস্ময়। আকাশের বুক চিরে যেখানে শুরু হলো আমাদের নতুন এক গল্প, আন্দামান ব্লগ। এই জার্নিটা সত্যিই আমার কাছে একটা স্মরণীয় ছিল। আমি যত ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফ্লাই করেছি তার মধ্যে এই দৃশ্যগুলো সত্যিই ভুলব না। রোদ, মেঘ এবং নিচে সমুদ্র, এক অনবদ্য দৃশ্য। এটা আমার লাইফের একটা সেরা এক্সপিরিয়েন্স ছিল, এটা এক কথায় আমি বলতে পারি। এভাবেই কখন যেন আমরা 2 ঘন্টার জার্নি শেষ করে পৌঁছে গেলাম আন্দামানের খুব নিকটে। এরই মাঝে আমাদের ফ্লাইট ক্যাপ্টেন ঘোষণা দিল, বিমান ইতিমধ্যে ল্যান্ডিং এর প্রস্তুতি চলছে। আমরা আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের একেবারে নিকটে চলে এসেছি। ঘোষণার পরপরই আমরা অনুভূতি পেলাম আমরা আকাশের মেঘমালার মাঝখান থেকে নেমে আসছি আন্দামানের সবুজের গালিচায়। এই যেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমাদের জন্য সবুজের গালিচা পেতে অভ্যর্থনা জানাচ্ছে। আন্দামানের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা আকাশ থেকে নামছি আন্দামানের বুকে। তো বন্ধুরা, আর বেশি সময় আমরা ভিডিও করতে পারবো না, কেননা ইন্টারন্যাশনাল বীর সাভারকার এয়ারপোর্টের ভেতরে ভিডিও এবং ছবি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো দেখা হচ্ছে আমাদের চেক আউট পর্ব শেষ করে এয়ারপোর্টের বাইরে। আমাদের চেক আউট পর্ব শেষ করেই আমরা এয়ারপোর্টের বাইরে এসেই মাত্র 50 টাকা দিয়ে এই গাড়িটা বুক করলাম। শুনলে অবাক লাগতে পারে, কিন্তু ঘটনা সত্য। আসলে বাইরে বেরোনোর পরপরই সকল ক্যাব চালকরা এমনভাবে ধরবে আপনি বুঝে উঠতে পারবেন না আপনি আসলে এয়ারপোর্টে আছেন নাকি আমাদের কাউরান বাজারে সবজি বাজারে আছেন। এখানে সকলেই আসলে এখানে এদের এই ভাড়াটা মুখ্য থাকে না, এদের প্রধান উদ্দেশ্য থাকে আপনি যখন এদেরকে নিয়ে যাবেন এরা কোনো হোটেল বুক করে দিবে, সেখান থেকে কমিশন পাবে। আপনি যখন আন্দামানে ঘুরতে যাবেন বিভিন্ন ফেরির বুক করবেন, সেখান থেকে ওরা কমিশন পাবে, যে কারণে এরা খুব কম রেটেই নিতে চায়। আমরা এয়ারপোর্ট থেকে সোজা একটা ট্রাভেল এজেন্সিতে চলে আসলাম, যেখান থেকে আমরা ফেরির টিকিট করব, কেননা এটা একটা দ্বীপ এবং আমরা যেখানে যাব আমাদের ফেরিতে যাওয়া লাগবে। তো আমরা শিডিউল করেছিলাম আগেই, সেই অনুযায়ী আমরা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক এবং হ্যাভলক আইল্যান্ডে 2 দিন থেকে সেখান থেকে নীল আইল্যান্ড এবং নীল আইল্যান্ডে 1 নাইট স্টে করব, দেন আমরা আবার ব্যাক করব পোর্ট ব্লেয়ার। তো আমরা সেই শিডিউল অনুযায়ী আমরা এখান থেকে আমাদের ফেরির টিকিট করে নিলাম, কেননা বারবার আসলে এইখানে আসা টিকিট করা একটা হ্যাজেল হয়ে যাবে। ওকে বন্ধুরা, তো আমরা এখন যাব হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে রেস্ট নিব, দেন মুভ করবো বাইরে। আমরা ফেরির টিকিট শেষ করে আমরা চলে আসলাম আমাদের হোটেল রুমের উদ্দেশ্যে।
এখানে বড় বড় 2টা বেড সহ এসি এবং সিমসাম গোছানো। খুব বেশি হাই কোয়ালিটি বলবো না। আমাদের এই হোটেলটার খরচ পড়লো 1700 রুপি পার নাইট, এবং এটা একটা মুসলিম হোটেল ছিল। আমরা সেখানে আমাদের তথ্য এন্ট্রি করে আমাদের রুমে গেলাম। তবে এখানে একটা খুব দারুণ ব্যাপার হচ্ছে, এই হোটেলের খুব নিকটেই একটা মসজিদ ছিল, যেটা আসলে আমরা এক্সপেক্ট করি না অনেকেই। তবে আন্দামানে অনেক মসজিদ দেখেছি আমি। হোটেলের পেপার ওয়ার্ক শেষ করে আমরা খাবারের উদ্দেশ্যে চলে আসলাম। এখানে পোর্ট ব্লেয়ারে বড় বাজারের সাথেই ছিল হোটেল মিলান। সেখানে এসে আমরা খাওয়া দাওয়া করলাম ফ্রাইড রাইস। আসলে নতুন জায়গায় খাইতে হলে ফ্রাইড রাইসটাই আমার কাছে বেটার মনে হয়। আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট করে আমরা আমাদের সেই গাড়িতে করেই আমরা সাইট সিংয়ে বেরিয়ে পড়লাম। এক সাইডে সমুদ্র আর এক সাইডে সুন্দর মনোরম রাস্তা, পরিবেশ, সত্যিই অসাধারণ এক অনুভূতি। মানে আমি কখনোই ক্যামেরা বন্ধ রাখতে পারিনি। কেন জানি মনে হচ্ছে যে ক্যামেরা বন্ধ করলেই এই বিশেষ মুহূর্তগুলো মানে মিসিং করে ফেলছে। এক অনন্য অনুভূতি। ওই যে একটা কথা আছে না, শখের বিপদ মতো একটা অবস্থা। আমরা মাঝে এক জায়গায় স্টে করলাম। এটা পরিবেশটা বুঝতেই পাচ্ছেন, কি সুন্দর গাছগাছালি, মাছ দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। সত্যিই এক মনোরম দৃশ্য। বাস্তবে না দেখলে এর আসলে এক্সপ্লেন করা সম্ভব না। আসলে ক্যামেরায় এর আসল অনুভূতি প্রকাশ করা সত্যিই অসম্ভব। আমরা এখানে সামান্য সময় স্টে করেই আবার রওনা দিলাম আমাদের এখন উদ্দেশ্য কার্বিয়ান্স কপ বিচে, যেটা পোর্ট ব্লেয়ারের একমাত্র বিচ আমি যতদূর জানি, যেখানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। তো আমরা তার উদ্দেশ্যে যাচ্ছি, এবং সমুদ্রের এত নিকট দিয়ে রাস্তা আর এত সুন্দর পরিবেশ, সত্যিই মন ভোলানো পরিবেশ বলে যে একটা কথা আছে না, আপনি এখানে গেলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা আসলে সেই মন ভোলা পরিবেশ। আন্দামানে প্রথম সমুদ্রের জলে পা ভেজানো এখানেই। এখানে আসলে ওয়াটার অ্যাক্টিভিটিস খুব বেশি নাই। এখানে আছে স্পিড বোট আর ওয়াটার ওয়াকিং যেটা বলে, এছাড়া তেমন কোনো অ্যাক্টিভিটিস এখানে নাই। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় নিজেদের মতো কাটিয়ে আমরা এখান থেকে রওনা দিলাম সেলুলার জেলের উদ্দেশ্যে, যেটা কালাপানি নামে পরিচিত, কুখ্যাত কালাপানি, যেখানে রাজবন্দীদেরকে রাখা হতো। সে এক অনন্য বিষয়। আমাদের গাড়ি নির্দিষ্ট স্থানে পার্ক করে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেলুলার জেলের সামনের পার্কে, যেখানে রাজবন্দীদের স্ট্যাচু দিয়ে এবং বিভিন্ন স্মৃতি দিয়ে সেখানে রাখা হয়েছে। এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কতিপয় বন্দীদের স্ট্যাচু করা আছে এবং তাদের সংক্ষিপ্ত বিবরণী দেওয়া আছে। এটা হচ্ছে মোহিত মৈত্রা। এই পার্কে আসলে বিভিন্ন রাজবন্দীদের স্ট্যাচু এবং তাদের বন্দিদশার কথাই স্মরণ করিয়ে দেয়। আমরা এখানে খুব অল্প সময় ব্যয় করে সেখানকার স্মৃতিকথা জানার এবং বোঝার চেষ্টা করলাম। পার্কে সময় কাটানোর পরে আমরা পার্কের সামনেই অবস্থিত সেই কুখ্যাত সেলুলার জেলের দিকে আমরা যাচ্ছিলাম। এই জেলটা আসলে কালাপানি নামেও পরিচিত, যেটা ব্রিটিশরা এখানে ইন্ডিয়ান রাজবন্দীদের রেখে তাদের অত্যাচার করত। এখানে সেলুলার দ্বীপ থেকে ঢুকেই আমরা যাচ্ছি, এখানে এন্ট্রি হচ্ছে। এই টোটাল সেলুলার জেলে আসলে কি কেমন কি আছে, এখানে তার একটা মডেল দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছু ইতিহাস, কিছু বই আছে। এবং এখানে
সুন্দর করে পুরো সেলুলার জেলের একটা অবকাঠামো দেওয়া আছে। এখানে সেলুলার জেলের তৎকালীন বন্দি কয়েদিদের ব্যবহৃত কিছু কাপড় এবং তাদের আরো কিছু ব্যবহার্য জিনিসপত্র এখানে আছে। ভিজিটের সাথে সাথে সামান্য ইতিহাস বর্ণনার চেষ্টা করবো, যে কারণে আমাদের সাহায্যের জন্য এইখানে আমরা একজন গাইডকে নিচ্ছি। এখানে সেই সিটে বসে এখানে লাইট অ্যান্ড সাউন্ড সহ হয় সেলুলার জেলের, এবং যেটা শুরু হয় 5:30 থেকে। এটা হচ্ছে আন্দামানের সেই কুখ্যাত ফাঁসির মঞ্চ, যেখানে একসাথে 3 জন বন্দীকে ফাঁসিতে ঝোলানো হতো, এবং যেটা অবস্থান ঠিক 7 নম্বর বিল্ডিং এর পাশে এটার অবস্থান। এটা হচ্ছে ফাঁসির কাজটা ঠিক নিচের অংশটা, যেখানে এক হ্যাচ কাটারে পড়ে যেত 3টা তাজা দেহ মৃত অবস্থায়। এখানে একটা জেলের পিছন সাইড এবং আরেকটা ভবনের সামনের সাইড। এর মানে হচ্ছে এই ভবন থেকে কারা আছে কি বলছে, যাতে এই ভবনের কোনো যোগাযোগ না করতে পারে। এবং এই 7 নম্বর ভবনের থেকে নেমে এসেই এইখানে যে বেদিটা দেখা যাচ্ছে, এটা ছিল ব্রিটিশদের যাদেরকে ফাঁসি দেওয়া হতো আর কি, তাদেরকে এখানে ঢুকে তাদের শেষ ইচ্ছা পূরণের জন্য রাখা হতো, এবং এখান থেকেই তাদের শেষ ইচ্ছাটা জানা হতো। এবং এখান থেকে শেষ ইচ্ছা জেনেই 7 নম্বর ভবনের ঠিক পাশেই এই গেট দিয়ে নিয়ে যাওয়া হতো এই ফাঁসির মঞ্চে। এবং সব থেকে যে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে, ফাঁসির মঞ্চের পরে যে ভবনটা, এটা ছিল রান্নাঘর, তার ভবনটা ছিল আদার্স কাজের জন্য। এবং দেখেন, জেলখানা এবং রান্নাঘরের মাঝখানে ঠিক ফাঁসির মঞ্চটা রাখা হয়েছিল। এর একটাই কারণ ছিল যে এই কয়েদিদেরকে সব সময় যাতে মেন্টালি একটা প্রেসারে রাখা যায়। এছাড়াও আরও কিছু এই ব্যাপারটা রয়েছে, এবং প্রত্যেকটা ভবনের সামনের পাটের সাথে এখানে আলাদা আলাদা কাজের জায়গা ছিল, যাতে একটা ভবনের কয়েদিদের সাথে আর একটা ভবনের কোনো সম্পর্ক না থাকে। এখানে 7 নম্বর জেলের ঠিক সামনের অংশটাতেই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মানুষ দিয়ে ঘোরানো তেলের যে ঘানিটা। এটা হচ্ছে বন্দীদেরকে ফাঁসির মঞ্চে ঠিক সামনে অবস্থিত বন্দীদের দিয়ে এখান থেকে তেল করা হতো। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা ছিল এটা অ্যাকচুয়ালি তৈরি করা হচ্ছে ডেমো করে, যেভাবে মানুষ ঘোরাইতো আর কি। এখানে নারিকেল ভেঙে সেখান থেকে তেল বের করানো হতো। এখানে দেখা যাচ্ছে একটা ডেমো আঁকানো আছে, এবং তার ঠিক পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে বন্দীদেরকে বেত্রাঘাত করে তাদের শরীরকে ক্ষতবিক্ষত করা হচ্ছে। এবং এখানে উল্লেখ করা যায় যে বন্দীদেরকে মারা হচ্ছে এবং যাদের দিয়ে মারা হচ্ছে উভয়ে এখানকার বন্দী ছিল। এটা হচ্ছে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রোল পলিসি। বন্দীদেরকে দিয়ে বন্দীদের মারিয়ে তাদের ভাইয়ের মধ্যে ভাইয়ের জ্ঞানদান তৈরি করে দেওয়া। এখানে কিছু বন্দীদের তৎকালীন কিভাবে আটক করে রাখা হতো তার একটা ডেমো দেখানো হয়েছে, এবং বন্দীদেরকে পরানো হতো এই ধরনের চটের পোশাক, যাতে প্রচন্ড গরম লাগতো। এবং মশার ব্যাপার তো এখানে সবারই কম বেশি জানা। এটা হচ্ছে 1 নম্বর ভবনের পিছনের অংশটা, ঠিক তার সাথে আছে 7 নম্বর ভবনের সামনের অংশ। এবং 1 নম্বর ভবনের পিছন 7 নম্বর ভবনের সামনের অংশ, ব্যাপারটা এরকম
যে এখানে কোনো কয়েদির সাথে যেন যোগাযোগ রাখতে না পারে। এবং ব্রিটিশরা আরেকটা কাজ করতো, সেটা হচ্ছে একটা জেলে বা একই সাথে এক গ্রুপকে দীর্ঘদিন রাখতো না। অল্প কিছুদিন পর পরই তাদেরকে এই জায়গা থেকে আরেক জায়গায় পাল্টে নিয়ে যাওয়া হতো। আমরা যেটা নিচে থেকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেলুলার জেলের 7 নম্বর ভবন, এটা 1 নম্বর ভবন, এবং এই দিকটাতে ছিল 2 নম্বর ভবন, এই দিকটাতে 3 নম্বর ভবন, এভাবে বেশ টোটাল 7টা ভবন ছিল। কিন্তু এটা মিউজিয়াম করা হবে কি হবে না সেই ডিসিশনের নেওয়ার আগেই বাকি ভবনগুলো ভেঙে এখানে হেলথ কমপ্লেক্স গড়ে তোলা হয়। আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা হাসপাতাল আছে, এবং এই জেলটা এমন একটা জায়গায় যার পাশেই আছে সমুদ্র, মানে এখান থেকে কোনো কয়েদি তো পালানো উপায় নাই, বা পালাইলেও বাইরে কোথাও যাওয়ার পথ ছিল না। এখানে বন্দীদের একটা লিস্ট তৈরি করা আছে, যেখানে রাষ্ট্রভিত্তিক এবং কয়েদির নাম্বার সহ দেওয়া থাকতো। এবং এই সেলুলার জেলের সব থেকে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, কোনো বন্দিকেই একই সেলে দীর্ঘদিন রাখতো না, নিয়মিত সেল পরিবর্তন করানো হতো। শুধুমাত্র 7 নম্বর ভবনে একটা কক্ষই ছিল যেখানে বীর সাভারকরকে রাখা হয়েছিল, যাকে কখনোই অন্য কোথাও পরিবর্তন করা হয়নি। তার রুমটি এখনও লক করা আছে, যেটা আমরা পরিদর্শন করতে সক্ষম হয়নি। আমরা এখন সেলুলার জেলের একটি কয়েদখানা বা একটি কক্ষের সামনে দাঁড়িয়ে আছি। যে কক্ষগুলো এখনো পর্যন্ত যেরকম ছিল সেভাবেই রাখা হয়েছে, এর কোনো পরিবর্তন আনা হয়নি। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা দরজা, এই দরজার ভিতর দিয়ে গিয়ে জেলের যে মেন অংশটা, এইখানে ছিল একটা বাতাস আসা যাওয়ার একটা পথ, যেটা অবশ্যই এখানে খুলে রাখা হয়েছে দেখতে পাচ্ছি। এবং এই যে একটা পথ দেখা যাচ্ছে, এইখান থেকে কয়েদিকে খাবার দেওয়া হতো। এবং এই কয়েদখানা এভাবে কয়েদিদের দিয়ে ঠিক এভাবে টেনে এই জায়গা থেকে লক করে দেওয়া হতো। এবং লকারটা এত দূরে যে কোনো কয়েদি কোনোভাবেই এখান থেকে হাত দিয়ে এই লকটা খুলতে পারবে না। এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এই যে প্রত্যেকটা সেলের সামনে এখানে লোহার শিক লাগানো আছে, লোহার হুক লাগানো আছে। এখানে কয়েদিদেরকে দুই দিকে হাতটা বেঁধে টান করে বেঁধে এখানে কয়েদিদেরকে শাস্তি দেওয়া হতো। এবং এই যে এই অংশটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা দিয়ে কয়েদিদেরকে খাবার দেওয়া হতো। এবং খাবারের বাটি থাকতো পিতলের, কেননা এই পিতলের বাটিতে খাবার রাখলে সেই খাবারটা খুব দ্রুতই তেতো হয়ে যেত, যাতে কয়েদিরা দ্রুত খেয়ে নেয়, খাবার নিয়ে কোনো কমপ্লেন না করতে পারে। এবং এই যে 7 নম্বর যে ভবনটা, সেলুলার জেলের 7 নম্বর ভবনের সামনের পাটটার দিকে আমরা যদি দেখি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে টিনের ছাউনি, যেটা এখানে ছিল কয়েদিদের শাস্তিমূলক যে ব্যবস্থাটা, যেখানে কয়েদিদেরকে বেঁধে পেটানো হতো, যেখানে কয়েদিদের দিয়ে তেল ভাঙানো হতো, যাতে এই কয়েদিরা অন্য কয়েদিদের শাস্তি দেখে ভীত হয়ে যেত। এখানে 7 নম্বর ভবন থেকে বেরিয়েই এটা ছিল অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ কক্ষ বলা যেতে পারে। আপনারা দেখছেন এটা হচ্ছে 6 নম্বর ভবনের সামনের পাট, অর্থাৎ এদিকে ঠিক 7 নম্বর ভবনের কিন্তু আবার পিছনের পাটটা, যার অবস্থানটাও একেবারেই এই অংশটার মতোই ছিল, শুধু এখন একটা পার্টি কিন্তু ঠিক রাখা হয়েছে। আমরা যদি এখন 1 নম্বর ভবনের দিকে যাই, 1 নম্বর ভবনটা আমরা অলমোস্ট সেম দেখতে পাবো। বন্ধুরা, আন্দামান নিকোবরের সেলুলার জেল থেকে বিদায় নিচ্ছি আমি মামুন।
দেখা হবে আমাদের দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের নিকট অনুরোধ থাকবে আমাদের এই ছোট পরিবারটাকে বড় করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে আমাদের পাশেই থাকুন।